সোদপুর নামটা শুনতে খুব ছোট লাগলেও এটি এমন একটি জায়গা যেখানের প্রতিটি ইটের ভাঁজে লুকিয়ে আছে রাজকীয় আভিজাত্য আর ধর্মীয় ভক্তির এক অদ্ভুত মিশেল। কলকাতা থেকে মাত্র 30 মিনিট দূরে থাকা এই জায়গাটির প্রান্তে প্রান্তে রয়েছে এক একটি নস্টালজিক গঙ্গার ঢেউ আর না বলা অনেক ইতিহাস। আর সেই ইতিহাসের বর্তমান গল্পে কখনো আমরা খুঁজে পাব সময়ের গভীরে হারিয়ে যেতে বসা এক পাঁজর ভাঙা রাজবাড়ির কঙ্কাল, আবার কখনো অবাক হব কোনো এক অজ্ঞাত ইংরেজ সাহেবের গঙ্গার পাড়ে তৈরি করা শখের বাগানবাড়ির নির্মম পরিণতি দেখে। তবে এই সব কিছু ছাড়িয়ে বাঙালিয়ানা ধর্মীয় ভক্তি, শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনা স্থল, আবার গঙ্গার পাড়ে এক অনৈসর্গিক সন্ধ্যা আরতি, এই সব কিছুই তোমাদের মনে একটা দারুণ পজিটিভ ছাপ ফেলে যাবে। তাই চলো আজ আমাদের সাথে তোমরা ঘুরে দেখবে সোদপুরের এই বিশিষ্ট স্থানগুলি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই ভালো আছো? অনেক দিন পর আসলাম ভিডিওতে, কারণবশত ভিডিও করতে পারিনি। তো আজকেও আমরা চলে এসেছি একটা নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মেইন দর্শনীয় বলতে গেলে আমরা আজকে সোদপুর এসেছি। সোদপুরে এমন কিছু জায়গা রয়েছে যেগুলো তোমরা একদিনে কভার করতে পারবে। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো কোন কোন জায়গা আমরা কভার করি। তো এই বিকেলবেলা আমরা এই মুহূর্তে রয়েছি সোদপুরে একটা প্রসিদ্ধ ঘাট, যার বয়স প্রায় শতাধিক বেশি। এই ঘাটটার নাম হচ্ছে 12 মন্দির ঘাট। এই ঘাটটার পুরোটা একটা ওয়াক রাউন্ড তোমাদের দেখিয়ে দিই। জাস্ট তোমরা ঘাটটা দেখো। এই ঘাটটাকে 12 মন্দির ঘাট কেন বলা হয় তোমাদেরকে ওপরে গিয়ে আমরা দেখাচ্ছি। ঘাট থেকে আমরা ওপর দিকে ধীরে ধীরে উঠছি, তোমাদেরকে পুরো মন্দিরের দৃশ্যটা দেখাবো। অ্যাকচুয়ালি সামনে থেকে কতটা লাগে কীরকম। জাস্ট এই খিলানগুলো দেখতে পাচ্ছ, কত উঁচু খিলান। এখান থেকে কত সুন্দর একটা ভিউজ দেখতে পাচ্ছ। দেখো এখান থেকে বেরোনোর পরে দুদিকে না টোটাল 6টা করে মন্দির রয়েছে। এই আমরা যে সামনে এগোচ্ছি, এদিকে 6টা মন্দির রয়েছে এবং ওদিকটা তো টোটাল 6টা মন্দির রয়েছে, টোটাল 12টা মন্দির রয়েছে। সেজন্য একে বলা হয় 12 মন্দির ঘাট। তো তোমরা যদি এই মন্দিরের ইতিহাস সম্পর্কে জানতে চাও তো বলি, 19 শতকে রাজা হরিশ্চন্দ্র দত্ত এটা নির্মাণ শুরু করেন এবং তার পুত্র নবীনচন্দ্র দত্ত এটা সম্পন্ন করেন। আর এই মন্দিরের পুজোর টাইম হচ্ছে সকাল 6টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত। 12 মন্দির ঘাট থেকে এত সুন্দর সূর্যাস্ত দেখা যায়। তোমরা যদি এখানে এসে একটা সূর্যাস্ত দেখে যাও না, খুব সুন্দর ভালো লাগে তোমার দেখবে। এখানকার অ্যামেজটা সত্যিই সুন্দর। এখানে আসলে অ্যাকচুয়ালি উঠতে ইচ্ছা করছে না, তাই না? কিন্তু আমাদেরকে এখনও অনেকগুলো জায়গায় ঘুরতে হবে। তো আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট টপিকে। এই 12 মন্দির ঘাট থেকে প্রায় 400 মিটার দূরে রয়েছে প্রাণনাথ ব্যানার্জির রাজবাড়ি। তো আমরা এখন সেদিকেই যাব। লেটস গো। ঘাট থেকে বেরিয়ে একদম ডান দিকে রাস্তাটা ধরে প্রায় 350 মিটার এগিয়ে গেলেই প্রাণনাথ ব্যানার্জির বাড়িটা পেয়ে যাবো। এই লোকাল রোড ধরে আমরা এগোচ্ছি। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি প্রাণনাথ ব্যানার্জির বাড়ির সামনে। অ্যাকচুয়ালি বাড়ি বলাটা হয়তো ভুল, অ্যাকচুয়ালি রাজবাড়ি ছিল, কালের নিয়মে আজকে এই অবস্থা। ঠিক আছে, তো একটু ভেতরের দিকটা তোমাদেরকে দেখাই। প্রায় ধ্বংসপ্রাপ্ত এই পুরো বাড়িটা। এর ইট পরিবারগুলো দেখলে বুঝতে পারছো। আর এই কুকুরগুলো কিরকম যাচ্ছে। নিঝুম এই রাজবাড়ি যেন কোনো এক ঘুমন্ত রাজকন্যার মতো থমকে আছে। ভাঙা পলেস্তরা আর শ্যাওলা ধরা দেওয়ালে ইতিহাসের চেয়েও বেশি মিশে আছে দীর্ঘশ্বাস। একসময় যেখানে উৎসবের আলো ঝিলিক দিত, আজ সেখানে শুধুই ছায়াদের আনাগোনা। সময়ের জায়গায় কত মানুষ এলো আর কত মানুষই চলে গেল, অথচ এই দেওয়ালগুলো আজও নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে রয়েছে। ফিরতে ইচ্ছে করে না, আবার দূরেও সরে যাওয়া যায় না। এই জরাজীর্ণ স্থাপত্যে যেন আজও আমার সত্তার কিছু অংশ মিশে যেতে চাইছে। আমি কিছুটা সামনে ওঠার চেষ্টা করছি। এটা যত সম্ভব এখন দেখতে পাচ্ছি পুরো জঙ্গলে ভর্তি।
বাট এই বাড়িটার ঐতিহ্য একটা দারুণ ব্যাপার। মানে তোমরা যদি প্রত্যেকটা ডিজাইন দেখো এই বাড়িটার, মানে একটা অদ্ভুত রকমের ফিলিংস পাবে এই বাড়িটাতে। ভাবো আজ থেকে প্রায় 200 বছর আগে তৈরি বাড়িটা এখনও কীরকম একটা ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে। মানে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা এই যে দেখো জানলাগুলির নকশা বলো, এই প্রত্যেকটা পিলারের নকশা বলো, এটা অদ্ভুত একটা ফিলিংস পাবে এখানে আসলে। মানে ইতিহাসকে একদম সামনে থেকে প্রত্যক্ষ করছি আমি, দেখতে পাচ্ছ? সত্যি ভীষণ সুন্দর লাগছে। মানে বড় বড়ই দেখেছি আমি, আমার কাছে না এই পুরোনো ধরনের রাজবাড়িগুলো আমাকে ভীষণ পরিমাণে টানে। সোনালি ভেতরে আসেনি, ও দাঁড়িয়ে আছে কারণ কুকুরগুলো চেঁচাচ্ছে, তো ও ওখানে দাঁড়িয়ে আছে, ভয় পাচ্ছে। এই দেখো ওপরেও একটা জিনিস দেখো, ওপরে স্ট্রাকচার করা রয়েছে যাতে ওই পাতা পুঁতি বা নিচে না পড়ে, বাট সেভাবে মেনটেন তো করা হয় না, প্রায় ভাঙতেই চলেছে পুরো জায়গাটা। চলো ভিতরে এবার বাড়িটা থেকে বেরোনো যাক। তোমরা ভেতরটা দেখলে, তোমাদের ভেতরটা দেখালাম, বাড়িটা কতটা সুন্দর এখনও পর্যন্ত রয়েছে, মানে ঐতিহ্য নিয়ে। ভাঙতে বসেছে অবশ্য জানি আমি। এবার যদি বাড়িটার হিস্ট্রি সম্বন্ধে জানতে চাও, বাড়িটা বানিয়েছিলেন তারানাথ ব্যানার্জি। উনি ছিলেন একজন বাংলাদেশীয় পাট ব্যবসায়ী। পরে উনি এখানে এসেই বাংলোটা তৈরি করেন, এত সুন্দর একটা জমিদার বাড়ি তৈরি করেন। আর উনি ছিলেন 1900 শতকের একজন সমাজসেবী, যিনি হচ্ছে পানিহাটি এবং এই যে জায়গা, টোটাল জায়গাটার এই সব জায়গার সমাজসেবামূলক অনেক কাজ করেছেন এবং ধর্মীয় অনেক কাজ উনি এখানে করে গেছেন। এবং তোমাদেরকে এটাও জানিয়ে রাখি, ওনার নামে একটা কালীবাড়িও রয়েছে, যেটা তোমাদেরকে দেখাবো। মহেন্দ্রবাবু ঠাকুরবাটি, আর এই ডান দিকে রয়েছে সাহেবের বাগান বাড়ি, যেটা দেখার জন্য আমরা এসেছিলাম এখানে। কিন্তু এটার এন্ট্রি গেটটা কোথায় আমরা ঠিক বুঝতে পারছি না। অ্যান্ড এখানে একটা লোকাল দাদা বললো যে ঢোকাও সম্ভব না এখানে। তো দেখি যদি আশেপাশ দিয়ে কোথাও ঢোকা যায় দেখছি, নাহলে নেক্সট ডেস্টিনেশনের দিকে আমাদেরকে যেতে হবে। তো অনেক কষ্টে খুঁজে খুঁজে আমরা সাহেব বাগান বাড়ির লোকেশনটা খুঁজে পেলাম। গুগল ম্যাপ দেখে তোমরা আসলে ডেফিনেটলি তোমরা কনফিউজ হবে, তোমাদেরকে ভুল জায়গায় নিয়ে যাবে এবং সেখান থেকে এন্ট্রি পাবে না, একটু ঘুরে আসতে হবে। ঘুরে আসলাম। হ্যাঁ, তো আমরা এবার ভেতরে ঢুকছি, অলরেডি বাইক পার্কিং করে নিয়েছি। তো চলো দেখা যাক ভেতরে কী কী দেখা যায়। একটা বাগান বাড়ি রয়েছে, জানি কোন সাহেবে সেটা আমার জানা নেই। এই দেখো ঢোকার সাথে সাথে কত সুন্দর সারি সারি তাল গাছ লাগানো আছে জানো। এটা আছে অনেকটা বোটানিক্যাল গার্ডেনের মতো লাগছে না? আর যতদূর মনে হচ্ছে আমার, একদম সেই কর্নারে কোনো একটা বাগান রয়েছে, একদম কর্নারে, নদীর ধারে একদম। এখানে ফুটবল খেলার গ্রাউন্ডও রয়েছে, দেখতে পাচ্ছি বাচ্চারা খেলছে। তো চলো আমরা একদম সামনে দেখে আসি বাগান বাড়িটা ঠিক কীরকম ছিল। তো অ্যাট লাস্ট বাগান বাড়িটা আমরা খুঁজে পেয়েছি, অ্যান্ড সামনে যাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি। সত্যি সত্যি মনে হচ্ছে যেন মধ্যযুগে চলে এসেছি, মানে স্বাধীনতার পূর্বের ভারতে। জাস্ট তোমরা বাড়িটা দেখো, বাড়িটার কন্ডিশন এখন পুরো ভগ্ন প্রায়, একদম লেখাও আছে প্রবেশ নিষিদ্ধ, বাট তোমরা বাড়িটার সামনে থেকে দেখতে পাচ্ছ। সামনে এখনো দেখতে পাচ্ছি ভেতরে কিছু বাচ্চাদের খেলনা রাখা রয়েছে। আমার ঠিক জানা নেই অ্যাকচুয়ালি কোন সাহেব এটাকে বানিয়েছিলেন, বাট যিনি বানিয়েছিলেন খুব প্রিমিয়াম একটা লোকেশনে বানিয়েছিলেন, তাই না? কারণ এ দেখো বাঁ দিকে নদী আছে, একটু নদীর দিকেও যাই। অনেকটা নোংরা হয়ে গেছে জায়গাটা। এই দেখো এই সাইডে তোমার ওপেন নদী রয়েছে, আর এই দিকে দেখো পুরো বাংলোটা। কত অসাধারণ একটা জায়গা বেছে নিয়েছিল যে সাহেব এখানে বাংলোটা বানিয়েছিল। কেমন লাগছে তোর বাগান বাড়িটা? সুন্দর, জায়গাটা খুব সুন্দর, কিন্তু ঢোকা যাবে না, ভাঙা অবস্থা। অ্যাকচুয়ালি ঢোকাটা ঠিকও না, মানে ঢোকা পারমিশন থাকলেও ঢোকাটা ঠিক হতো না। লোকেশনটা সেই। হ্যাঁ, এত সুন্দর একটা জায়গার মধ্যে এত সুন্দর বাংলো যিনি তৈরি করেছিলেন, এক কথা সত্যি অনবদ্য। কারণ এই বাংলোটার আলাদা রকমের একটা সুন্দর স্ট্রাকচার। তোমরা দেখো এই ডান দিকে একটা চওড়াভাবে বানানো, মানে পুরো দুই সাইডটা ঠিক স্ট্রাকচারটা আলাদা, আর মাঝখান স্ট্রাকচার আলাদা।
এই রুমটা কিছু ইউজ হতো, এই রুমটা ধর দেখি। আমি কি করে বলবো? এই যে রুমটা তোমরা দেখতে পাচ্ছ, এই রুমটা বড় অদ্ভুত লাগে। এটা ঠাকুর ঘরও হতে পারে। এই রুমটাতে দেখো ইলেকট্রিক সাপ্লাই রয়েছে, আই থিঙ্ক, মানে ব্যবহার হতো এখানে। ভেতরটা কি রয়েছে? ভেতরটা খালি একটা মেজ, আর ওপরটা কত সুন্দর খিলান মতো করে বানানো। ওকে, তো আমরা সেই অজ্ঞাত সাহেবের বাগান বাড়ি দেখা কমপ্লিট করলাম। এবার আছি আমরা নেক্সট ডেস্টিনেশনে। চলো। এটি হচ্ছে আমাদের পরবর্তী গন্তব্য, যেখানে আমরা এসে পৌঁছেছি। এটি হলো সৎসঙ্গ ঠাকুরবাড়ি পানিহাটি, যেটি অনুকূল ঠাকুরের অনুপ্রেরণায় তৈরি হয়েছে। তো এটা হচ্ছে যে পুরো জায়গাটা রয়েছে এখানে। আর এই সৎসঙ্গের পাশ থেকে একটা রাস্তা চলে গেছে, যেটা একটা ঘাটের দিকে চলেছে। আমরা এই ঘাটে ঢুকছি। এটা হচ্ছে ত্রাণবাবুর ঘাট, যে ত্রাণ ব্যানার্জির কথা তোমাদেরকে প্রথমে জানিয়েছিলাম, ত্রাণনাথ ব্যানার্জির, ওনার নাম অনুসারে এই ঘাট। এই ঘাটও খুব সুন্দর, এই দেখো। সত্যি বলতেই ত্রাণবাবুর ঘাটটাও একটা বেশ সুন্দর মনোরম জায়গা। এখানে আর এখানে এসে তোমরা একটুখানি সানসেট উপভোগ করতেই পারো। এত সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, সানসেটটা দেখা। এত সুন্দর এই ত্রাণবাবু ঘাটের অ্যাম্বিয়েন্স। আর কিছুক্ষণ পরে সূর্য প্রায় ডুবতে চলেছে। খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এখানটা। আর এই দেখো বাঁদিকে বসার অনেক জায়গা রয়েছে, তোমরা আসলে এখানে বিন্দাস বসে একটু আড্ডা মারতেই পারো। আমাদের পরবর্তী যে গন্তব্য সেটা হচ্ছে সৎসঙ্গ মন্দিরের ঠিক একদম পিছনে রয়েছে। এটা হচ্ছে ত্রাণনাথ কালীবাড়ি। একদম ঠিক গঙ্গার ধারে রয়েছে এই ত্রাণনাথ কালীবাড়ি, এবং এই কালীবাড়ির ঠিক দেখো ডান দিকে রয়েছে মহাদেবের মন্দির। পরপর তিনটে মহাদেবের মন্দির এখানে রয়েছে। রেণু রনা এই ত্রাণনাথ মন্দির প্রাঙ্গণটাও বেশ সুন্দর একটা শান্তির জায়গা, মানে কোনো রকম কোলাহল নেই। পিছনে তোমার গঙ্গা হয়ে চলছে, আর এত সুন্দর একটা মন্দির এখানে। জাস্ট আমি মন্দিরের এখানে না অনেকগুলো রিলস দেখেছি নাচের, এখানটাতে সবাই বানায়। এবার তুমি নাচতে পারো না, তো নিচে লাভ নেই। ঠিক আছে, আমি পারি না থেকে, যারা পারো তারা এখানটাতে এসে সুন্দর করে নাচ। এই জায়গাটা কথা বলছে, আমি অনেক রিল দেখেছি। সত্যি সুন্দর লাগবে এখান থেকে, দারুণ লাগবে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল রাঘব ভবন। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী রাঘব পণ্ডিতের বাসভবন এটি। শোনা যায় মহাপ্রভু এখানে টানা 3 মাস ছিলেন, এবং এখান থেকেই তিনি বৈষ্ণব ধর্মের প্রচার করেন। প্রতিদিন পূজা হয় এবং শত শত ভক্তরা এখানে ভিড় করে। এবং তোমাদের জানিয়ে রাখি, এখানেই রয়েছে রাঘব পণ্ডিতের সমাধিস্থল। রাঘব ভবন দর্শন করার পরে নদীর ধারে শান্ত হাওয়া খেতে খেতে এরপর আমরা এগিয়ে চললাম গিরিবালা দাসীর মন্দিরের পথের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্যস্থলে আমরা এসে গেছি। এটা হচ্ছে যে গিরিবালা দাসীর রাধা গোবিন্দ কুঞ্জ, বা অনেকে গিরিবালা মন্দিরও বলে। সাইডটাতে একবার দেখা। হ্যাঁ, সাইডটি দেখছো আর একটা প্রায় ভগ্নবাই কোনো একটা বাড়ি রয়েছে এখানে। ইনি ওইটা পরে দেখবো, আগে আমরা ভেতরে ঢুকি। দেখো এই গিরিবালা মন্দিরে ঢোকার সাথে সাথেই সামনে কতটা বড় একটা নাট মন্দির। যথেষ্ট বড় একটা নাট মন্দির রয়েছে এখানে। অনেকটা দক্ষিণেশ্বরের মন্দিরের সাথে মিল পাচ্ছিস না? হ্যাঁ, খালি সেটার কালারটা হচ্ছে একটু লাল টাইপের, আর এটা সাদা। অনেকটা দক্ষিণেশ্বর মন্দির আলাদাই। তোমরা যদি ভালো করে মন্দিরটা দেখো, অনেকটা দক্ষিণেশ্বরের মন্দিরের সাথে মিল পাবে। দক্ষিণেশ্বরের মন্দিরের সাথে মিল পাওয়ার একটা কারণও রয়েছে, কারণ
এইটা বানিয়েছিলেন রানী রাসমণির নাথ বউ গিরিবালা দাসী। তো ডেফিনেটলি ওনারও আধিপত্যের ছাপ এর মধ্যে থাকবে না। তো চলো সামনে থেকে তোমাদের 1911-তে এই গিরিবালা ঠাকুরবাড়ি প্রতিষ্ঠা করেন রানী রাসমণি নাথ বউ গিরিবালা দাসী। এখানে রয়েছে দক্ষিণমুখী রাধা গোবিন্দের মূর্তি, যা পঞ্চরত্ন শৈলী। মন্দিরের সামনে রয়েছে এক বিশাল নাট মন্দির, পাশে 6টি শিব মন্দিরও রয়েছে। দক্ষিণেশ্বরের মন্দিরের সাথে গিরিবালা ঠাকুরবাড়ির অনেক মিল তোমরা খুঁজে পাবে। এখানে টাইম রয়েছে সকাল 6টা থেকে দুপুর 12টা, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। দুপুর 1টায় ঠাকুরকে ভোগ নিবেদন করা হয় এবং দুপুর 1:30টা থেকে ভোগ বিতরণ করা হয়। তোমরা চাইলে 120 টাকার টিকিট কেটে এই ভোগ নিতে পারো। দেখো ডান দিকে গেটটার দিকে সোজা বেরিয়ে গেলে তোমার নদী পড়ছে, আর এই সামনে দেখো, সামনে নাট মন্দির। খুব সুন্দর, খুব সুন্দর। অনেকটা দক্ষিণেশ্বর দেখছি আর ভাবছি অনেকটা না। এই মন্দিরের আরেকটা স্পেশাল আকর্ষণ কি জানো, এখানে যে গঙ্গার ঘাটটা রয়েছে ওখানে সন্ধ্যে 6টা থেকে আরতি হয়। তো আমরা একটু ওয়েট করে যাবো, 6টা প্রায় বাড়িতে চললো। আমরা হোপ সো দেখাতে পারবো, দেখা যাক। দেখো সাইড থেকে এগুলো সব মহাদেবের মন্দির। আর কি অপরূপ সুন্দর লাগছে, তাই না? উপরে চূড়াতে কতগুলো পায়রা বসে রয়েছে। আর এই যে গেটটা, এখান থেকেই তোমার গঙ্গা, একদম ওপেন গঙ্গা পড়ছে। এখানেই কিছুক্ষণ পরে গঙ্গা আরতি শুরু হবে। অবশেষে গঙ্গার পবিত্র আরতি আর এই শান্ত সন্ধ্যা স্নিগ্ধতা যেন সোদপুরের ইতিহাসকে এক নতুন রূপ দেয়। ব্যস্ত শহরের ভিড় থেকে কয়েকটা মুহূর্ত দূরে এসে এই হেরিটেজ ট্যুর আমাদের মনে করিয়ে দিল শেকড়কে চেনাটা ঠিক কতটা জরুরি। আজকের এই সোদপুর ভ্রমণের প্রতিটি ধূলিকণা যেন আমাদের কানে কানে বলে গেল একটি অজানা গল্প। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা তোমাদের ভালো লেগেছে। এই ধরনের আরও হেরিটেজ আর আরও অজানা জায়গার সন্ধানে আমাদের সঙ্গী হতে চাইলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো গন্তব্য নিয়ে। ততক্ষণ ভালো থেকো আর নিজের শহরের ইতিহাসকে ভালোবেসে পাশে রেখো।